প্রিয় দর্শক, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বীমা খাতের সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আর টিভির সাপ্তাহিক আয়োজন উন্নয়নী বীমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, জীবন ও সম্পদের সুরক্ষা এবং মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বীমা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই কারণে উন্নত এবং আধা উন্নত এমনকি উন্নয়নশীল দেশগুলোতেও বীমা বেশ জনপ্রিয় একটি খাত। কিন্তু দুর্যোগ ও নানান ধরনের ঝুঁকির দেশ হয়েও বাংলাদেশের বীমা খাত রয়েছে ব্যাপক পিছিয়ে। দেশের সিংহভাগ মানুষ এবং অধিকাংশ খাতই রয়ে গেছে বীমার আওতার বাইরে। এর পেছনে আস্থাহীনতা যেমন দায়ী, তেমনি গ্রাহকদের চাহিদা বিবেচনা না করেই প্রোডাক্ট ডিজাইন বা বীমা পরিকল্পনা প্রণয়নও অন্যতম দায়ী। আবার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পর্কে গ্রাহকদের জানানো নেই তেমন কোনো উদ্যোগ। কার কেমন বীমা পরিকল্পনা দরকার, বীমার আওতায় থাকলে কি কি সুবিধা পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে সচেতনতামূলক পদক্ষেপ নেই। খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, দেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে বিস্তৃত হলেও বীমা পণ্যের প্রচারণায় এই সম্ভাবনা ও সুযোগ কাজে লাগাচ্ছে না কোম্পানিগুলো। ফলে গ্রাহক এবং বীমা কোম্পানিগুলোর মধ্যে সংযোগ তৈরি হচ্ছে না। এমন বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয়ে কার কেমন বীমা প্রয়োজন। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাধারণ বীমা কর্পোরেশন সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার হাসান, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এম মনিরুল আলম, এবং জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির চিফ ফ্যাকাল্টি মেম্বার এস এম ইব্রাহিম হোসেন, এসিআইআই। যাচ্ছি মূল আলোচনায়। জনাব মনিরুল আলম, দেশের জীবন বীমা প্রতিষ্ঠানগুলোয় কি কি প্রোডাক্ট আছে একটু বিস্তারিত শুনতে চাই। কোন পলিসিতে কি ধরনের সুবিধা গ্রাহকরা পান? ধন্যবাদ আশিক ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জানেন যে লাইফ ইন্স্যুরেন্স, আমি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে বলি যেহেতু আমি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করি। তো আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে আমরা সাধারণত গ্রাহকদের যে চাহিদার কথা শুরুতে আপনি বললেন, যেরকম গ্রাহক কেন বীমা গ্রহণ করবে, আসলে তার নিজের ব্যাপারে, তার নিজের অসুস্থতার জন্য অথবা তার নিজের ডিসেবিলিটির জন্য যেরকম প্রয়োজন হয়, ওল্ড এজের জন্য অনেক সময় ইন্স্যুরেন্স সাপোর্টের প্রয়োজন হয়। বাট তার থেকে সব থেকে বেশি যে কারণে মানুষ ইন্স্যুরেন্সটা, লাইফ ইন্স্যুরেন্স গ্রহণ করে থাকে, তার প্রিয়জনদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য, তার অ্যাবসেন্টে তার পরিবার জন্য তার লাইফস্টাইল ঠিক রাখতে পারে, তার ইনকাম রিপ্লেসমেন্ট যেন হয়, সেই বিষয়টাকে মাথায় রেখে আসলে করে। আর এর বাইরে যদি বলি যে হ্যাঁ, তার প্রপার্টি অথবা তার যে সম্পদের সুরক্ষার জন্য তারা ইন্স্যুরেন্সটা, বিশেষ করে যারা হোম লোন যারা নিয়ে থাকে, তার প্রিয় পরিবার আপনার যে বাসাতে থাকে তার হয়তো আউটস্ট্যান্ডিং লোন রয়ে গেছে, যদি কোনো দুর্ঘটনায় তার কিছু হয়ে যায়, অ্যাটলিস্ট ফ্যামিলির জন্য তার ওই বাসাতেই যেন অবস্থান করতে পারে। সো হোম লোনের নিডটাও আছে। সো এইগুলোকে মাথায় রেখে আমাদের প্রোডাক্টগুলো করা হয়। তো যদি একটু টপ লাইনে বলি যে প্রোডাক্ট হিসাবে, সেরকম আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, আমাদের বাচ্চাদের এডুকেশনকে এনশিওর করা, যারা আমার অ্যাবসেন্টে অথবা কোনো রকম ডিসেবিলিটি হলেও যেন আমার বাচ্চার পড়াশোনার জন্য ব্যাহত না হয়। তো সেই জন্য আমাদের এডুকেশন প্ল্যানটা খুবই পপুলারভাবে চলে। আরেকটা, আমাদের দেশে যেহেতু প্রাইভেট সেক্টরে পেনশনের কোনো স্কোপ নাই, পেনশন প্ল্যানটাও আসলে বেশ পপুলার। কারণ আমাদের দেশে একটা পর্যায়ে যে প্রাইভেট আমরা যারা কাজ করি, বিশাল একটা সেক্টর প্রাইভেটে কাজ করে, তো তারা যদি পেনশন প্ল্যানটাকে অ্যাডপ্ট করে, তাদের যেরকম ঝুঁকি নিরাপত্তা থাকে, অ্যাট দ্য সেম টাইম যখন ওল্ড এজে আসে তার আজীবন একটা পেনশনের সুবিধার ভিতরে আসতে পারে। এখন হেলথ ইন্স্যুরেন্সটা খুব পপুলারভাবে চলছে, যেটা আমাদের আমরা বেশ কিছু কোম্পানি ফোকাস করছি, এবং আমরা দেখছি যে এই হেলথ ইন্স্যুরেন্সটা চালু করার কারণে আমাদের লাইফ ইন্স্যুরেন্স বিজনেস, যেটা ল্যাপসেশন একটা বড় একটা থ্রেট থাকে, যে পলিসিগুলো হয়তো আন্ডারসেল কিংবা ওভারসেল হয়, কিংবা রাইট প্রোডাক্ট রাইট পারসনকে দেওয়া হয় না। কিন্তু স্বাস্থ্য বিমার সহ যখন বিক্রি করছি আমরা দেখছি যে আমাদের গ্রাহকদের আস্থা বাড়ছে, গ্রাহকগণ আমাদের কাছ থেকে এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টর থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে থাকে। জি, ধন্যবাদ আপনাকে জনাব সৈয়দ শাহরিয়ার হাসান। নন লাইফ প্রতিষ্ঠানগুলোয় কি কি পলিসি আছে, পলিসির ফিচার বা সুবিধা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আরটিভি কর্তৃপক্ষকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রোডাক্ট সম্বন্ধে যেটা বলছেন, আমাদের প্রোডাক্ট তো রয়েছে, প্রচুর প্রোডাক্ট কিন্তু রয়েছে, কিন্তু যেটা এর আগে আমার বললেন, আপনি এর আগে উপস্থাপনায় বললেন যে প্রোডাক্ট সম্বন্ধে আমাদের আসলে অ্যাওয়ারনেসটা নাই। কারণ প্রোডাক্টটা হলো দেখতে হবে যে কার জন্য এবং কিসের জন্য। আমার নানান টাইপের প্রোডাক্ট রয়েছে। ধরুন একটা ক্লাসই যদি বলি,
ফায়ার এখন একটা যদি ছোট দোকানদার হয় তার জন্য কি দরকার হবে ফায়ার ইয়ের জন্য, তার একটা সিম্পল ফায়ার ইন্স্যুরেন্স তার সাথে একটা RSD নিয়ে কভার করে যায়। আবার যদি ধরেন একটা ইম্পোর্টারকে ধরি, সেই ইম্পোর্টারকে নিতে হবে তার কি টাইপের পেরিলস সম্মুখীন হতে হয়, সেই পেরিলসগুলো যেমন ধরেন কেউ আনছে ইম্পোর্ট করছে, সুতরাং তার এখানে নন ডেলিভারি হতে পারে, তার এখানে হতে পারে কি বলে থেফট হতে পারে, ফারেজ হতে পারে, এবং আপনার যেই সব জায়গায় লিকুইড জিনিস আছে কন্টামিনেশন হতে পারে, লিকেজ হতে পারে, এই জন্য তার সেই টাইপের দরকার। ইন্ডাস্ট্রিয়াল কনসার্ন হলে তার যদি ছোট হয় তার শুধু ফায়ার RSD আরও দু একটা অ্যালাইড পেরিল নিলেই কভার করে দিয়ে যাচ্ছে। সেখানে যদি একটু বড় টাইপের হয় সে ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক পলিসি নিতে পারে, তারপরে এরপরে আরও বড় হয়ে গেলে অপারেশনাল অল রিস্ক পলিসি নিতে পারে। তো এইগুলো ডিপেন্ডস করছে আপন দি রিকোয়ারমেন্ট, সেই পার্সনের কি প্রফেশন এবং তার কি দরকার রয়েছে সেটার উপরে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করা যায়। এবং ওইভাবে ইয়েগুলো যদি সেল করা যায় তাহলে দেখবেন ক্লেম সেটেলমেন্টের সময় কোনো ডিসপিউট অ্যারাইজ করবে না, সেখানে প্রম্পট সেটেলমেন্ট অফ ক্লেম হবে। এবং যখনই প্রম্পট সেটেলমেন্ট অফ ক্লেম হবে তখন বীমার প্রতি মানুষের আস্থাটা আরও বেড়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে জনাব ইব্রাহিম হোসেন। দেশের মানুষের আয়, সঞ্চয় প্রবণতা, জীবনযাত্রার মান, ঝুঁকি, সর্বোপরি চাহিদা বিবেচনা রেখে পলিসি ডিজাইন করতে হয়। আমাদের দেশের বীমা কোম্পানিগুলো সেই কাজটি কতটুকু করছে, পলিসি ডিজাইনে কতখানি সৃজনশীল এবং বিচক্ষণতা দেখাতে পারছে প্রতিষ্ঠানগুলো? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আমি বলবো যে কিছু প্রোডাক্ট আছে কমন, যেগুলো আমাদের সাধারণ মানুষের, নানা শ্রেণীর মানুষের দরকার। কমন কিছু প্রোডাক্ট লাইফ নন লাইফ দুই ক্ষেত্রেই আছে, তবে আমরা আরেকটু বৈচিত্র্যের দিকে যেতে পারি। মানুষের সঞ্চয়ের জন্য এক ধরনের পলিসি আছে, শিক্ষার জন্য এক ধরনের পলিসি আছে, স্বাস্থ্যের জন্য এক ধরনের পলিসি আছে, স্বাস্থ্য বিমা। তো একইভাবে নন লাইফে বলা হয়েছে অগ্নি বিমা, ইঞ্জিনিয়ারিং বিমা, এরকমভাবে নৌ বিমার কথা বলা হয়েছে। আমি আরও একটু বৈচিত্র্যের কথা বলবো যে আমরা আরও কয়েকটা নতুন প্রোডাক্টের দিকে যেতে পারি আসলে। যেমন ধরেন আপনি সম্ভবত জানেন যে কয়েকটা ডোনার এজেন্সি আমাদের দেশে কৃষি বিমা, জলবায়ু বিমার চিন্তা করছে, এবং আমাদের অবশ্যই ভাবা দরকার। বলা হচ্ছে যে 2050 সালে বাংলাদেশের 7 জনের 1 জন মানুষের বাসস্থান হয়তো পরিবর্তন হবে জলবায়ুর ইম্প্যাক্টের কারণে। জি, জনাব ইব্রাহিম হোসেন, দেশে শিক্ষা বিমা আছে, প্রবাসী শ্রমিকদের জন্য বিমা বাধ্যতামূলক করা হচ্ছে। এই পলিসিগুলোর প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আপনার কাছে বিস্তারিত শুনবো, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক উন্নয়নী বিমা অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবার স্বাগত উন্নয়নী বিমা অনুষ্ঠানে, সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় কার কেমন বিমা প্রয়োজন। আমরা ফিরছি আলোচনায়। জনাব ইব্রাহিম হোসেন, বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, প্রবাসী শ্রমিকদের জন্য সুরক্ষা বিমা, শিক্ষা বিমা, স্বাস্থ্য বিমার মতো যে পলিসিগুলো দেশে রয়েছে তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব কতখানি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যথার্থই বলেছেন। 2019 সালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবাসে যারা কর্মীরা যায়, এই প্রবাসী কর্মীদের জন্য একটা বাধ্যতামূলক বিমা চালু করা হয়েছে, এবং আমাদের দেশের জীবন বীমা কর্পোরেশন এটিকে বাস্তবায়ন করছে। এবং এখানে আপনি খুশি হবেন জানলে যে প্রিমিয়াম খুব কম করা হয়েছে, মাত্র 1000 টাকা প্রিমিয়াম। এই 1000 টাকা প্রিমিয়ামের মাধ্যমে প্রবাসে যারা যায় তারা যদি মারা যায় তাহলে 10 লাখ পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারে। আর যদি কোনো কারণে তিনি ওই পঙ্গু হন, পুরো পঙ্গু হন, ডিজেবল হন, তাহলেও 10 লাখ পাবেন। তিনি যদি পার্শিয়াল ডিজেবল হন, আংশিক পঙ্গু হন, তাহলে অর্ধেক পাবেন। আর যদি এগুলো রেশিও করা আছে, যেমন যদি কারোর এক হাত চলে যায় একটা পার্সেন্টেজ পাবেন 10 লাখের, যদি একটা আঙ্গুল চলে যায় তাহলে একটা পার্টিকুলার পার্সেন্টেজ পাবেন। তো এইভাবে প্রবাসে যে শ্রমিকরা যায়, আমাদের অভিজ্ঞতা এরকম বলে যে এখানে যদি বিমাটা না থাকতো তাহলেও সরকারকে কিছু না কিছু ব্যয় করতে হতো। কারণ প্রবাসে যারা মারা যায় সরকারের দায়িত্বের অংশ হিসেবে তাদেরকে এই এয়ারপোর্টে নিয়ে আসা বা বিমানে দেওয়া সরকারের কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বের ক্ষেত্রেও কিছু টাকা খরচ হয়। সুতরাং এখন বিমার মাধ্যমে একইভাবে সরকারের এই অর্থটা আলাদা করে ব্যয় হচ্ছে না, এবং পাশাপাশি যারা কর্মী যাচ্ছে তারাও ভীষণভাবে আমি বলবো উপকৃত হচ্ছে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন আমাদের শিক্ষা বিমা, এটিও সাম্প্রতিক সময়ে আলাদা একটা শিক্ষা বিমা করা হয়েছে। সেটি এরকম যে মাত্র 85 টাকা বাৎসরিক প্রিমিয়াম দিয়ে কোনো শিশুর যদি অভিভাবক মারা যায়, তার পড়াশোনা যাতে বন্ধ না হয়, তিনি ওই শিশুটি মাসে 500 টাকা করে একটা বৃত্তির মতো পেতে থাকে, 17 বছর পর্যন্ত এটি চলে।
বাস্তবে এটা করা হয়েছে যে তার অ্যাটলিস্ট কলেজ লেভেল পর্যন্ত যেন পড়াশোনাটা ডিসকন্টিনিউশন না হয়। তো এর বাইরেও বাবা মা যে কেউই মারা যাক তাহলে প্রতি মাসেই 500 টাকা করে পাবে, এই মাত্র 85 টাকা প্রিমিয়ামের বিনিময়ে। এবং এইটা ইচ্ছা করলে বাড়ানো যায়, 85 গুণিতক করে কেউ যদি প্রিমিয়াম 3 গুণ দেয় তাহলে ওই মাসিক ভিত্তি 500 জায়গায় 1500 পাবে, বাড়বে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব মনিরুল আলম, বাংলাদেশে পলিসিতে আমাদের হার অনেক বেশি, কেন পলিসি গ্রহণের পর একজন গ্রাহক পরবর্তীতে তার আগ্রহ হারিয়ে ফেলে, সে ব্যাপারে আপনাদের পর্যবেক্ষণ কি এবং কি উদ্যোগ আপনারা নিচ্ছেন? আমাদের জানেন যে আমাদের যে বিমা প্রোডাক্টগুলো থাকে এটা আসলে আমাদের এজেন্টের মাধ্যমেই আমাদের যে সেলস অ্যাক্টিভিটিগুলো চলে। তো এইখানে আমাদের কিছুটা লং টার্ম একটা ভিউ দরকার। আমাদের যেটা আগেও কয়েকবার বলেছি আমি, যেভাবে আমাদের এজেন্ট রিক্রুট করা হয় সেখানে কিছুটা গলদ আছে। কারণ এজেন্টের প্রোডাক্ট নলেজ, কারণ একটা এজেন্টের আসলে তার কমিউনিকেশন স্কিলসের খুবই জরুরি, তার নেগোসিয়েশন স্কিলস ভালো দরকার, তার অ্যানালিটিক্যাল একজন কাস্টমারের সঙ্গে কথা বলে তার অ্যানালিটিক্যাল স্কিলও দরকার, যে আসলে কোন প্রোডাক্ট নলেজ তার জন্য সুইটেবল। তো এরকম করে এবং তাকে রাইট প্রোডাক্ট রাইট অ্যামাউন্টে দেওয়া এবং তাকে এবং খুব অনেস্টলি দেওয়া, এবং যেটা হয় যে প্রোডাক্টের যেরকম বেনিফিট বলানো ঠিক একই সঙ্গে লিমিটেশনস এবং এক্সক্লুশনসগুলো সেটাও যদি কাস্টমারকে খুব ক্লিয়ারলি বলে দেওয়া হয় তাহলে কাস্টমার বুঝে শুনে এই প্রোডাক্টগুলো কেনেন। কিন্তু যদি আমি শুধু পজিটিভ সাইডটা বলছি, এর যে লিমিটেশনস আছে এক্সক্লুশন আছে সেটা বলছি না, যখন কোনো ক্লেম রিজেকশন হয় তখন কিন্তু সে মনে করে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখানে আরও একটু ডিপ দেখা দরকার, যেটা আমাদের মনে করে যে ব্যাংকিং সেক্টরের সংস্কারের কথা বলা হচ্ছে। আমার মনে হয় ইন্স্যুরেন্স সেক্টরতে আমরাও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, আমাদের আসলে একটা সংস্কার খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা অনেকটা করছি কি, যে কোথাও আগুন লেগেছে আমরা ফায়ার ফাইটিং করছি। তো ফায়ার ফাইট করে তো আসলে লং টার্ম গোল অ্যাচিভ করা যায় না। যখন কোনো লং টার্ম সাস্টেনেবল গোল সেট করা হয় তখন আমাদেরকে আসলে সম্পৃক্ত করা, প্রফেশনাল যারা আছে তাদের সম্পৃক্ত করা। জি, জনাব সৈয়দ শাহরিয়ার হাসান, মোটর বিমা, যাত্রী বিমা, অগ্নি বিমা, ভবন বিমার মতো অনেক পলিসি আছে যেগুলো বিশ্বের বিভিন্ন দেশে বাধ্যতামূলক করা হয়েছে। এগুলো করা হয়েছে জনগণের নিরাপত্তার জন্য, কিন্তু আমাদের দেশে এই ধরনের বিমাকে কেন ঐচ্ছিক করে রাখা হয়েছে? ধন্যবাদ। এইটাই খুব সারপ্রাইজিং, কারণ ধরেন ইন্স্যুরেন্সটা হলো আপনার একটা দেশের অর্থনীতির ভিত্তির একটা বিরাট অংশ, এবং এইটাকে বলা হয় গ্রেটেস্ট সোর্স অফ মোবিলাইজেশন অফ ফান্ড ফ্রম ইন্টারনাল সোর্সেস। তো এই রকম একটা সেক্টরকে আপনার যেখানে আমাদের আনট্যাপড মানে মার্কেট প্রচুর রয়ে গিয়েছে, সেগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারতাম। শুধুমাত্র এখন না, যেটা আমি বললাম অ্যাবিলিটি হয়েছে, আমাদের অ্যাওয়ারনেস হয়নি। তো গভর্নমেন্ট যদি কিছু জায়গায় বাধ্যতামূলক করতো, যেমন ধরেন এই যে মাল্টি স্টোরেড বিল্ডিংগুলো রয়েছে, এইগুলোকে যদি বাধ্যতামূলক করা হয় যে এগুলি ইন্স্যুরেন্সের আওতায় আনতে হবে, নাহলে আপনার মিউনিসিপ্যাল ট্যাক্স পাবে না, কিংবা খাজনার করতে অসুবিধা হবে, কিংবা ওইখানে এক্সামশন কিছু পাবে। এটা করলে লাভ হতো দুই দিক দিয়ে। এক হতো লোকজনের, যখন ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স করতো তারা একটা ইন্সপেকশন করতো এবং তারা রিস্ক ইমপ্রুভমেন্টের জন্য সাজেশন দিত। তো সেইখানে আপনার মানে নাম্বার অফ ক্যাজুয়ালিটি কমে আসতো। তারপরে ধরেন যে মোটর বিমা যেটা বললেন, যে মোটর বিমা যেটা রয়েছে সেটা পৃথিবীর কোনো দেশ, সব দেশেই কিন্তু মোটর বিমা বাধ্যতামূলক, এবং থার্ড পার্টি লায়াবিলিটি ইজ এ মাস্ট। আমাদের এখানে মোটর বিমাটা ছিলই, মানে সেই বোধহয় 1938 সনের যেটা হয়েছে ওইটার পরিবর্তন হয়নি, সেই মানে লিমিট অফ কম্পেনসেশনটা একই ছিল। তো সেটা আমাদের সাজেশন ছিল, সেটাকে আরও দরকার হলে 5 গুণ করে দেওয়া হোক এবং প্রিমিয়ামটাকে আরও 3 গুণ করে দেওয়া হোক। সেটা ইজিলি অ্যাফোর্ডেবল, কিন্তু এইটাকে হঠাৎ ইয়েতে করে দেওয়া হলো, চেঞ্জ করে দেওয়া হলো। আর একটা কথা বলবো, যে এই যে আমাদের এখানে যে এয়ার নেসেসিটি আপনি যেটা বলছেন, যে যেমন আমরা এখনও ধরতে গেলে আমাদের পপুলেশনের প্রায় 60% মতো লোক আপনার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। তো সেই খাতটাকে করার জন্য কৃষকের জন্য কৃষি বিমাটাকে বাধ্যতামূলক করা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব ইব্রাহিম হোসেন, বাংলাদেশের মানুষ এখনো বিমা করাকে অপ্রয়োজনীয় ব্যয়ের একটি খাত মনে করে, এর কারণ কি? এই ধারণা পরিবর্তনে সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে কার্যকর কোনো পদক্ষেপ কি আপনি দেখছেন? ধন্যবাদ। আমি আগেরটাতে সামান্য একটু সাপ্লিমেন্ট এরকম করতে চাই। এটা সুখবর বলবো এক অর্থে, যে গতকালকেই মন্ত্রণালয়ে একটি মিটিং হয়েছে যে এই দেশের সকল মানুষকে কিভাবে বিমার আওতায় আনা যায়, সকল সম্পদকে কিভাবে বিমার আওতায় আনা যায়।
এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যেন ভূমিকা নেয়, উদ্যোগ নেয়, সেই জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। যেমন কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, একইভাবে অন্যান্য মন্ত্রণালয় যাদের ভূমিকা প্রয়োজন তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং পরবর্তীতে খুব শীঘ্রই একটা কর্মশালা করা হবে, যেখানে যেমন স্যার কৃষি বিমার কথা বলছিলেন, যেন কৃষি মন্ত্রণালয় উদ্যোগ নেয় যে এই কৃষকদের বিমাকে কিভাবে আওতায় আনা যায়। আর আপনি যে প্রশ্নটি আমাকে করেছিলেন সেটি হচ্ছে যে আমাদের দেশের মানুষ এই বিমার যে প্রিমিয়ামের ব্যয় এটাকে অপ্রয়োজনীয় মনে করে। তা আমি এই জায়গায় বলবো, দেখেন আমরা ইন্স্যুরেন্স আমাদের একটা সিনড্রোম বলি, এই সিনড্রোমটাকে বলা হয় ইট উড নট হ্যাপেন টু মি সিনড্রোম, অর্থাৎ চারিপাশে দুর্ঘটনা আছে কিন্তু আমার ঘটবে না। আমরা ভাবি যে অন্যের কারখানায় আগুন লাগে, বাড়িতে আগুন লাগে, দোকানে লাগে, আমাদের ভাবনায় কাজ করে যেন আমারটায় লাগবে না। এই এক ধরনের উদাসীনতার কারণে আমরা বিমাটাকে উদাসীনভাবেই দেখি, প্রয়োজন মনে করি না। কিন্তু যখন লেগে যায়, যখন দুর্ঘটনা ঘটে যায়, তখন কিন্তু সময় থাকে না। সেই জন্য আমাদেরকে এইটাও একটা প্রচারণার বড় অংশ যে ইট উড নট হ্যাপেন টু মি, এই ভাবনাটা যেন আমরা না ভাবি, দুর্ঘটনা ঘটবে না এটা যেন আমরা না ভাবি। এই জায়গাটাতে আমাদের একটু অ্যাটেনশন দিতে হবে যে আমরা মানুষের কাছে কিভাবে আমরা যে ক্ষতিপূরণ দেই সেগুলো যেন পৌঁছাতে পারি। তো তখন কিন্তু মানুষ প্রিমিয়ামটাকে অপ্রয়োজনীয় ব্যয় মনে করবে না। এই জায়গাটাতে আমাদের হাত দেবে, সেখানে মিডিয়ার ভূমিকাটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ আপনাকে জনাব মনিরুল আলম। মাঝে মাঝে অভিযোগ শোনা যায় যে মেয়াদ পূর্তির পর যখন বীমা দাবি পরিশোধের সময় আসে তখন কিছু কিছু কোম্পানি গ্রাহকদের সঙ্গে নানান অজুহাতে গড়িমসি শুরু করে, ফলে বীমার প্রতি মানুষরা আস্থা হারিয়ে ফেলে। এর থেকে বেরোনোর উপায় কি শুনবো আপনার কাছে, তবে তার আগে আরেকটি ছোট্ট বিরতি নিব। দর্শক, সময় হলো আরেকটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবার স্বাগত জানাচ্ছি উন্নয়নী বীমা অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি গ্রাহকদের চাহিদা ও বীমা পরিকল্পনা নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব মনিরুল আলম, বিরতির আগে আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে গ্রাহকদের কেউ কেউ অভিযোগ করেন মেয়াদ পূর্তির পর যখন বীমা দাবি পরিশোধের সময় আসে তখন কিছু কিছু কোম্পানি নানান অজুহাতে গ্রাহকদের সঙ্গে গড়িমসি শুরু করে দেয়, ফলে বীমার প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলে। এর থেকে বেরোনোর উপায় কি? ধন্যবাদ ভাই। অ্যাকচুয়ালি এটা আপনি বাস্তবতা বলছেন। এটা অল্প কিছু কোম্পানিতে আসলে কিছু আর্থিক মিসম্যানেজমেন্ট, এটা মানে যেটার কারণে আমাদের কিছু কিছু কোম্পানি আর্থিকভাবে দুর্বল হয়েছে। আমাদের কিছু কিছু কোম্পানিতে কিছু টাকা বেরিয়ে গেছে। তো যেটা যাতে না হয় সে ধরনের কিছু আইনের কিছু বাধ্যবাধকতা দরকার। কারণ আমার দেখা গেছে যে দেখেন এখনও খুব বলাটা ঠিক হবে কিনা জানি না, তো যেটা যে এখনও পর্যন্ত কিন্তু ফান্ডের আমাদের যেটা হয় যে মানে একটা কোম্পানি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ফান্ড বের করা কিন্তু যারা সিগনেটরি আছেন ওনারাই এনাফ। হয়তো পরবর্তীতে কেউ ধরতে পারে, কিন্তু এটা যাতে না হতে পারে সেরকম কিছু মেকানিজম দরকার, যাতে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা বড়ো ফান্ড ট্রান্সফার হলে যেন রেগুলেটরের কাছে রিপোর্টিং হয়। তো এই জিনিসগুলো রিয়েল টাইম মনিটরিংটা দরকার, খুব রেগুলেটরি স্ট্রং মনিটরিংটা খুবই প্রয়োজন। অনেকগুলো ইস্যু আছে যে জয়েন্টলি যদি আমরা কাজ করি ডেফিনেটলি উই ক্যান ডু সামথিং, যেটা আমাদের লং টার্ম সাস্টেনেবিলিটি এবং আমাদের গ্রাহকের আস্থা অর্জন এবং আমাদের কর্মী রিটেন করা এবং আমাদের ফান্ড ম্যানেজমেন্ট, এগুলোকে অ্যাড্রেস করলে আমি মনে করি আমাদের ডেফিনেটলি আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, আমিও বিশ্বাস করি, সবসময় স্বপ্ন দেখি যে একদিন ভালো সময় আসবে। আমিও বিশ্বাস করি খুব দ্রুত, কারণ যেটা হয়ে গেছে সেটাকে রিকভার করে আমাদের ফিউচারের দিকে আগাইতে হবে। ধন্যবাদ আপনাকে। জনাব সৈয়দ শাহরিয়ার আহসান, দেশের বীমা খাতে গ্রাহকদের জনপ্রিয় করতে কেউ কেউ সরকার, বীমা কোম্পানি, এনজিও এবং ব্যাংকের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন। আপনার বিশ্লেষণ কি? আমার মনে হয় যে এটা অবশ্যই এটা এককভাবে করা সম্ভব না। এর আগেই আমি বলেছি যে আমাদের কিছু প্রোডাক্ট বিক্রি করার জন্য আমরা এনজিওগুলোকে আমরা সহায়তা নিতে পারি। আর সরকারকে এই ব্যাপারে অনেকটাই এগিয়ে আসতে হবে। একে তো বাধ্যতামূলক করা ইন্স্যুরেন্সকে, তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় এই যে নানান রকম অনিয়মগুলো কিছু কিছু হয়ে যাচ্ছে, এইগুলো মানে দৃঢ় হতে বন্ধ করার জন্য আপনার অটোমেশন দরকার। আমাদের মার্কেটটা অটোমেটেড না থাকার জন্য দেখা যাচ্ছে যে কমিশন একটা যে জিনিসটা রয়েছে, কমিশন লতে যেটা অ্যালাউ করছে তার থেকে বেশি ডিশ আউট হয়ে যাচ্ছে, আউট অফ পকেট। তো এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার ফর দি গুড হেলথ অফ দি ইন্স্যুরেন্স কোম্পানিজ। আরেকটা জিনিস বলবো যেটা হলো আমাদের কিন্তু যেই প্রোডাক্টগুলো রয়েছে, প্রচুর প্রোডাক্ট রয়েছে। এই যেমন আপনার যদি আপনারা বাইরে যারা যাচ্ছেন আসছেন তাদের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স রয়েছে, এইটা কিন্তু কাভারেজগুলো কত মানে পরিসর, ডিলেড ফ্লাইট ডিলেডের জন্য পাবেন,
লস্ট অফ লাগেজের জন্য পাবেন। এইখানে এই টাইপের ইন্স্যুরেন্সগুলো রয়েছে এবং এগুলো কিন্তু ক্যাশলেস। যেইখানে যাবে সেখানে একটা টোল ফ্রি নাম্বার রয়েছে, জাস্ট হি উইল কল, ওই নাম্বারে করলে তার টিপিএ চলে আসবে, সে হসপিটালে মিট আপ করে সেই সবগুলি পেমেন্ট করবে। তারপর হলো বাকি হলো আমাদের ইন্টারনাল ম্যানেজমেন্ট সিস্টেম। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনার শেষ পর্যায়ে জনাব ইব্রাহিম হোসেন, লাইফ এবং নন লাইফ খাতে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে জনপ্রিয় করা যেতে পারে কিভাবে, করণীয় কি? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আমি একই সঙ্গে আগেরটারও সূত্র ধরে বলতে চাই যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সেক্টরে কাজ করছে। আপনি জানেন যে বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেই প্রজেক্টের একটা আলাদা সুপারিশ এরকম আছে যে ইডার নেতৃত্বের জন্য একটা তহবিল গঠন করা হয় বিমা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য, টেকিং সাবস্ক্রিপশন ফ্রম দ্য ইন্স্যুরেন্স কোম্পানিজ। তো এইটি আমরা আশা করছি প্রজেক্ট যেহেতু শেষ, সেই একটা তহবিল গঠন করা হবে যেটা দিয়ে বিমা সম্পর্কে প্রচারণার কাজটা ইন্টিগ্রেটেড ওয়েতে করা যাবে। আরেকটি কথা বলা হয়েছে যে কয়েক বছর আগের পরিসংখ্যান আমার মনে আছে যে আমাদের লাইফ কোম্পানিগুলোর বিশেষ করে যে ম্যানেজমেন্ট এক্সপেন্স যে লিমিট আছে তার থেকে সবগুলো মিলে 2000 কোটি টাকার উপরে ওভার এক্সপেন্সেস করা হয়েছিল। এখন অবশ্যই এই লাগাম টানা হয়েছে। গত বছর পর্যন্ত বলা যায় যে এখন সকল কোম্পানি উইদিন দ্য এই লিমিটের মধ্যে তাদের ম্যানেজমেন্ট এক্সপেন্স আছে। দ্যাট ইজ 100 টাকা প্রিমিয়াম আর্ন করতে গিয়ে কোনো কোনো কোম্পানি দেখা যায় 120-30 টাকাও খরচ করে। তো এগুলো হলে তারা তো একটা পর্যায়ে গিয়ে ক্লেম দিতে পারবে না। ইট ইজ অবভিয়াস অ্যান্ড ইট ইজ এ মাস্ট। তো আমাদেরকে এগুলোকে খুব শক্ত হাতে গুড গভর্নেন্সটাকে নিশ্চিত করতে পারলে আমরা এই আমাদের উত্তরণ ঘটবে, আমরা একটা ভালো সাউন্ড ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি পাবো। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দেশে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বহু বীমা পলিসি আছে, কিন্তু এই প্রোডাক্টগুলোর সুবিধা সম্পর্কে গ্রাহকদের জানানো হচ্ছে না, ফলে চাহিদা থাকার পরেও বীমা খাতের বিকাশ ঘটছে না। এমন পরিস্থিতি থেকে বেরোতে হলে এবং বীমার চাহিদা সৃষ্টিতে কোম্পানিগুলোকে তাদের প্রোডাক্ট সম্পর্কে দেশের মানুষকে জানানোর উদ্যোগ নিতে হবে। এজেন্টের নৈতিকতা, দক্ষতা, সক্ষমতা বাড়াতে হবে, প্রশিক্ষণের মাধ্যমে এবং সুবিধা বাড়িয়ে পেশাদার এজেন্ট তৈরি করতে হবে, পলিসি বিক্রির শর্তে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, কৃষি বীমা, স্বাস্থ্য বীমা, অগ্নি বীমা, মোটর বীমার মতো পলিসিগুলো বাধ্যতামূলক করতে হবে। দেশের সব খাতকে বীমার আওতায় আনতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নিতে হবে। সার্বিক বীমা খাতে যে আস্থানীয়তা তৈরি হয়েছে তা দূর করতে জবাবদিহিতার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে, মনিটরিং এর বাড়াতে হবে। এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকে আলোচকবৃন্দ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। জানিয়ে রাখছি, উন্নয়নের বীমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।